ফেসবুকে যায় নাই? সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আয়ন টিভির আইন বিষয়ক অনুষ্ঠান লিগাল টক উইথ আনোয়ার খানে। দর্শক, এই অনুষ্ঠানটি আপনারা টিভির স্কাই চ্যানেল ফেসবুক পেজে সরাসরি দেখে থাকছেন। আপনারা যদি আমাদেরকে কোনো প্রশ্ন রাখতে চান, স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সে নাম্বারে আপনারা আমাদেরকে কল করতে পারেন অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটির উত্তর দেবার জন্যে। অবশ্যই যেহেতু ফোনের উপর বেস করে উত্তরগুলো হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিছুটা জেনারিক অ্যান্সার আপনাদেরকে দেওয়া হয় অথবা সাজেশন দেওয়া হয়। আপনাদের যদি কোনো ডিটেলস অ্যান্সার দরকার হয় সেক্ষেত্রে আপনারা কোনো লয়ারের সাথে যোগাযোগ করে সেটি নিয়ে থাকবেন। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করছিলাম যে বর্তমান সরকার, যেটি নতুন সরকার ফর্ম করেছে গত 4 তারিখের ইলেকশনের পরে, তাদের ইমিগ্রেশন পলিসি কি, তারা কিভাবে কাজ করবে, তাদের কি কমিটমেন্ট ছিল, সেই কমিটমেন্ট অনুযায়ী আসলে কাজ করতে পারবে কিনা সেগুলো নিয়ে, পাশাপাশি প্রসঙ্গক্রমেই আমাদের খুব আলোচিত বিষয় স্কিল্ড ওয়ার্কার ভিসার কথা চলে আসে। সেগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম এবং আমরা আলোচনা করব আজকে ফ্যামিলি অ্যান্ড ডিভোর্স রিলেটেড ইস্যুসগুলো নিয়ে, যেটা আমাদের বাঙালি কমিউনিটিতে অনেক বেশি বেড়ে গিয়েছে এবং স্ট্যাটিস্টিক্সের দিক দিয়েও ডিভোর্সের সংখ্যাটা অনেক প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে আগের বছরের তুলনায়। সেটি নিয়ে আমরা আলোচনা করব। আমরা যেখানে আলোচনাটি শেষ করেছিলাম বিরতির আগে, সেটি ছিল যে স্কিল্ড ওয়ার্কারে যারা এসেছে তারা আসলে কোম্পানি যদি কাজ না দিয়ে থাকে, তারা কোম্পানির বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারে কিনা, নিলে কী ধরনের অ্যাকশন নেবে এবং তাদের আসলে ওই অ্যাকশন নেওয়ার জন্য যে প্রিপারেশনটা, সেই প্রিপারেশনটা কী ধরনের হতে পারে। আমি আবার আমার অতিথির কাছে চলে যেতে চাই। আনোয়ার ভাই, আপনি যেখানে শেষ করেছিলেন যে যদি কোনো এমপ্লয়ি অ্যাকশন নিতে চায় এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালের মাধ্যমে, সেটা কিভাবে নিবে, আসলে কিভাবে তার প্রিপারেশন নেবে? এটার আগে আমার একটা প্রশ্ন আছে, আমি দেখতেছি। জি প্লিজ। একজন ভদ্রলোক জানতে চাচ্ছেন যে নতুন লেবার পলিসিতে স্পাউস ভিসা 18-19 হাজার আসার জন্য ওনাকে লোকজন বলতেছে। এই ভদ্রলোকের নাম হইল মোর্শেদ চৌধুরী। ভাই মোর্শেদ চৌধুরী, আমরা কোনো জায়গা থেকে এই বিষয়ে এখনও জানি না যে এটা 18-19 হাজারে আসবে। আমার বক্তব্য আরও আলাদা। এইখানে 18-19 হাজার কেন, এখানে 40,000 50,000 কেন, এখানে 1 টাকাই দেখাইতে হবে কেন? একজন লোক তার স্পাউসকে আনবে, সেই লোকটা জানে যে 5 বছর সে স্পাউসের জন্য কোনো বেনিফিট ক্লেম করতে পারবে না। তাহলে 5 বছর সে তার ওয়াইফকে ভরণ পোষণ দিতে হবে। এখন যারা এই ভরণ পোষণ দেওয়ার যোগ্য, তারাই কিন্তু একজন বউ দেশের বাইরে থেকে আনবে। এখন ইট ইজ মাই হিউম্যান রাইটস যে আমি আমার বউকে কিভাবে খাওয়াবো। আমার বউ খাওয়াইতে কি 18,000 লাগবে নাকি 48,000 লাগবে, গভর্নমেন্ট নির্ধারণ করে দিবে। আমি আমার বউর পিছনে কি 1 লাখ পাউন্ড খরচ করব নাকি 10,000 পাউন্ড খরচ করবে, এটা কি গভর্নমেন্ট নির্ধারণ করে দিবে। এবং প্র্যাকটিক্যাল সিনারিও আপনারা দেখেছেন, যারা 18,600 আগে ছিল, এই বিষয়গুলো হলো আমাদের কমিউনিটিতে কয়েক মাসের জন্য 6টা মাসের পে স্লিপ দেখানোর জন্য 18,600 পাউন্ড করে তারপরে আর নাই। আচ্ছা রে ভাই, যার বউ সে খাওয়াবে, তুমি গভর্নমেন্ট বেনিফিট দেবা না? 5 বছর ধরে এটা তো বলেই দিছো, খাওয়াক, সে কীভাবে খাওয়াবে? আমরা যখন ইউরোপিয়ান সিস্টেমে স্পাউস আনতাম, হোয়াট ইজ সিরিয়াস ডিসক্রিমিনেশন। স্পাউস যখন আনা হইতো ইউরোপিয়ান সিস্টেমে, তখন কি আমরা জিজ্ঞাসা করতাম, ভাই আপনার কি 18,600 পাউন্ড ইনকাম আছে? তা তো জিজ্ঞাসা করতাম না। সারা পৃথিবীর কোথাও এই ধরনের ডিসক্রিমিনেটরি রুল নাই। আমি ব্যক্তিগতভাবে, যেমন পার্সোনাল ওপিনিয়ন, মনে করি যে লোক একটা বউ বাংলাদেশ থেকে আনবে, ইট ইজ হিজ ডিউটি টু মেনটেন হিজ
or her spouse, গভর্নমেন্টের এখানে নাক গলানোর কী দরকার? আমি জানি না। ইমিগ্রেশন রুলে আছে যে সে ওই বউটাই দেশে আনবে এবং তার মেনটেন করবে, ইমিগ্রেশন রুলে বলা আছে। তাহলে তুমি 18,600 কি 45,000 দেখাইলে, তার বউ, একজন লোক তার বউকে কত টাকা দিয়ে মেনটেন করবে এটা তোমাকে জিজ্ঞাসা করতে হবে। ইট ইজ এ ডিসক্রিমিনেটরি ল। আই হোপ যে কোনো এক সময় এটা এই দেশ থেকে বাদ পড়ে যাবে। এটা যখন 2012-এ পাশ করা হয়েছিল তখন তো চ্যালেঞ্জ করা হয়েছে এবং সেটি কোর্টের রায়ের মাধ্যমেই কিন্তু এখন 18,600টা ফিক্সড হয়েছে। যদিও সেখানে কিছু এক্সেপশন রয়েছে, যারা বিভিন্ন ধরনের অ্যালাউন্সে থাকবেন তারা তাদের স্পাউসকে আনতে এক্সেমশন পেয়ে থাকবেন। তো এখন কি সেটি নিয়ে আর কোনো বিতর্ক করার সুযোগ আছে কিনা, যে এখনও কি কোনো চ্যালেঞ্জ করার সুযোগ আছে কিনা, যে 29,000 যেটা করা হলো সেটা নিয়েও কোনো অ্যাকশন নেওয়া যায় কিনা, লিগ্যাল অ্যাকশন যেটা? আমার সমস্যা হচ্ছে এগুলা করে হইল কিছু সোশ্যাল অ্যাক্টিভিস্ট গ্রুপ। অ্যাকচুয়ালি এখন সোশ্যাল অ্যাক্টিভিস্ট গ্রুপের সাথে যারা জড়িত এদের তো আর সারা পৃথিবীর থেকে বউ আনা লাগে না, জামাই আনা লাগে না, এদের এগুলো নিয়ে মাথা খাবে না। যে এবার 45,000 হোক আর 5,000-ই হোক, এদের এগুলো নিয়ে মাথা ব্যথা কি? ইয়েস, একটা বিষয় হইল অন হোয়াট বেসিস 18,600 হইল, অন হোয়াট বেসিস 29,000 হইল। এখন আবার সামনের বছর থেকে কিন্তু সেটা 34,000, সামনের 2025 থেকে এটা 34,000। ভাই মুর্শিদ ভাই, আপনি এখন পর্যন্ত, আপনার নাম হইল মুর্শিদ ভাই? হ্যাঁ মুর্শিদ ভাই, এখন পর্যন্ত কিন্তু 29,000 আছে, দরখাস্তটা কইরা ফেলেন। এইটা 2000 যদি কোনো রকমের চেঞ্জ না হয় 2025-এ গিয়ে এটা 34,000-এ যাবে, তখন আরেকটা বিপদে পড়বেন। তবে গভর্নমেন্টের এই ব্যাপারে এই মুহূর্তে কোনো ধরনের এই এরিয়াতে রিফর্ম করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। এগুলা যতক্ষণ পর্যন্ত কোর্টের অর্ডার না হবে ততক্ষণ পর্যন্ত এই গভর্নমেন্ট এগুলো চেঞ্জ করবে না। সো এটা নিয়ে মনে হয় না আমরা খুব বেশি আশাবাদী হইতে পারি। আসলে তো ধন্যবাদ মুর্শিদ ভাই আপনার কোশ্চেন করার জন্য। এবার আমরা আসি হইল এমপ্লয়মেন্ট লতে কাভার কি আছে। এমপ্লয়মেন্ট লতে কাভার হইল কোনো লোক যদি আন্ডার কন্ট্রাক্ট অফ এমপ্লয়মেন্ট কোথাও জব করে এবং যদি তার মালিক বা এমপ্লয়ার বা লাইন ম্যানেজার যদি তাকে যে কাজের জন্য তাকে রাখা হয়েছিল সে কাজ করার জন্য সুযোগ না দেয়, কথাটা আমি বলছি, যদি সুযোগ না দেয় তাহলে আমরা বলবো সেটাকে কনস্ট্রাকটিভ ডিসমিসাল। এখন যারা বাংলাদেশ থেকে কেয়ার ওয়ার্কার হিসাবে আসছেন, আপনাদের প্রথম কাজ হলো এই দেশে ঢুকেই আপনার এমপ্লয়ারের সাথে যোগাযোগ করা। এইখানে আবার পলিসিগত একটু ভুল আছে, এগুলা এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালে গেলে, যদি আপনি মানে এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালে গেলে এটা এমন না যে আপনি এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালে যাইতে হইলে আপনাকে লিখিত কন্ট্রাক্ট লাগবে, এটা মৌখিক কন্ট্রাক্টও হবে। আপনার হোয়াট ওয়াজ দ্য ইন্টেনশন অফ কামিং টু দিস কান্ট্রি এইটা যদি আপনি প্রমাণ করতে পারেন এবং আপনার কজ যদি আপনি দেখাইতে পারেন, আসার পরে যদি আপনি 1 মাস স্যালারি পাইয়া থাকেন অথবা যদি স্যালারি পাইয়া না থাকেন, এটা একটু কেস টু কেস ভেরি করবে, ফ্যাক্ট টু ফ্যাক্ট ভেরি করবে। আই বিলিভ দেয়ার ইজ এ পসিবিলিটি আন্ডার এমপ্লয়মেন্ট ল, বাট এটা আমরা এখন এখানে ডিটেলস আপনাদেরকে বলতেছি না। এটা it should be considered separately on the basis of the fact. আমার একটা স্পেসিফিক কোশ্চেন আছে। একজন ভদ্রমহিলা এখানে এসেছে, তার যখন কস্টটা ইস্যু করা হয়েছে সেখানে ছিল যে, কারণ আমরা জানি যে কেয়ার ওয়ার্কার অথবা কেয়ার হোমের অনেক ব্রাঞ্চ রয়েছে, লন্ডনে আছে, লন্ডনের বাইরে আছে, তখন ছিল মেইন ওয়ার্ক প্লেস ইন লন্ডন। এখন তাকে বলা হচ্ছে
যে তুমি আউটসাইড লন্ডন যাও, যেটা একেবারেই প্রত্যন্ত অঞ্চলে একদম দুর্গম এরিয়াতে, সে সেটা ডিনাই করার কারণে তার কস্টটা তারা উইথড্র করে ফেলেছে এবং তারা হোম অফিসকে যে ইনফর্ম করেছে এটা তাকে আর ইনফর্ম করেনি। হোম অফিস থেকে সে এখন লেটার পেয়েছে যে তোমার ভিসা হ্যাজ বিন কার্টেলড। সো তার জন্য আপনার অ্যাডভাইস কী থাকবে? না, এইটার জন্য সে বলতে পারবে না। এই যে ট্রান্সফার একটা দুইটা জিনিস। এক, এখন আমাদের দেশ থেকে যারা আসে, আমাদের দেশের লোকজন এতটা খেয়াল করে আসে না। নিশ্চয়ই যদি এই দেশের কোনো লোক ওই চাকরিতে জয়েন করতো, সে প্রথম আগে তার গুগলে গিয়ে তার পজিশন দেখে নিত, এই কোম্পানির প্রোফাইলটা দেখে নিত। তখন সে বুঝতো যে তার 5টা ব্রাঞ্চ আছে, আমার যে কোনো ব্রাঞ্চে যে কোনো জায়গায় যে কোনো সময় ট্রান্সফার হইতে পারে। এখন কেয়ার হোমের জব করে প্রত্যন্ত অঞ্চলে, তাকে যদি ওখানে অ্যাকোমোডেশন দেওয়া হয়, সে ওখানে যাবে না কেন? সে যদি ওটা তো যখন আসছে তখন যদি বলা হতো যে তোমাকে যে কোনো জায়গায় আমরা ট্রান্সফার করতে পারি, সেটা তো বলা হয়নি। তাকে বলা হয়েছে মেইন ওয়ার্ক প্লেস ইন লন্ডন। তো সেটা দেখেই সেই কোম্পানিতে ধরেন অ্যাপ্লাই করেছে, এখানে এসেছে। এখন তাকে যখন বাইরে যেতে বলা হবে, সে ডিনাই করতে পারে কিনা, ডিনাই করার ফলে তারা যে অ্যাকশনটা নিয়েছে সেটা কতটুকু হবে, তার কন্ট্রাক্ট অফ এমপ্লয়মেন্টে কি আছে। এইখানে ইট ইজ এ দুইটা বিষয় আছে। একটা হইল স্ট্যাচুটরি ল, আর এমপ্লয়মেন্টের জন্য হইল এই কন্ট্রাক্ট অফ এমপ্লয়মেন্ট। কন্ট্রাক্ট অফ এমপ্লয়মেন্টে যদি থাকে যে তুমি আমার যে কোনো সময় যে কোনো ব্রাঞ্চে ট্রান্সফারেবল, হি অর শি ক্যান নট সে নো, বিকজ ইট ইজ এ কন্ট্রাক্ট। নাও যদি না থাকে, তাহলে আমরা বলি ইমপ্লয়েড ল। কি বলে? ইমপ্লয়েড ল বলে যে একটা লোকের যদি 3টা ব্রাঞ্চ থাকে, ইট ইজ ইমপ্লয়েড যে কোনো একজন এমপ্লয়ি যে কোনো জায়গায় ট্রান্সফার হতে পারে। ইট ইজ ইমপ্লয়েড। এখন এই ধরনের সিচুয়েশনে আমি জানি এখানে ফ্যাক্ট আরেকটু জানতে হবে যে এইটা কনস্ট্রাকটিভ ডিসমিসালে পড়বে কিনা। রেয়ার পসিবিলিটি, বাট ওদিকে আর্গুমেন্ট করা যেতে পারে। আমি এটা ধরেই আরেকটা কোশ্চেন করতে চাই যে যাকে এখন ধরেন কস্টটা ইস্যু করা হলো কোম্পানি, হোম অফিসও তাকে কার্টেলমেন্ট লেটার দিয়ে দিয়েছে, সেখানে 2 মান্থসের সময় দেওয়া হয়েছে। এই 2 মান্থসের ভিতরে যদি সে অন্য কোনো কোম্পানিতে সুইচ না করতে পারে, তাহলে হোয়াট আর দ্য আদার অপশনস? আর কোনো কিছুতে কোনো অ্যাপ্লিকেশন করে কি তার এখানে থাকবার অথবা নিজেকে ভ্যালিড রাখার কোনো সুযোগ আছে কিনা? As far as immigration law is concerned, is nothing to deal with employment law. As far as immigration law is concerned, the answer is no. তারপরেও আমাদের লয়ার সাহেবরা তো অনেক সময় বিভিন্ন রাস্তা বের করেন। ওই বিভিন্ন রাস্তা দিয়ে যদি কোনো রকমে ফাঁক গলায় বের হওয়া যেতে পারে, দ্যাট ইজ অনলি দ্য ওয়ে। আমি একটা লোককে এই দেশে আনলাম, এটা হচ্ছে ক্লিয়ার লো। এখন আইনের বাইরে গিয়ে তো কথা বলা যাবে না। একজন লোক আমি আসলামই যে আমি এখানে কজ নিয়ে আসলাম, কজের কন্ডিশন ফুলফিল করব, সে অনুযায়ী কাজ করব। এখন কজ যদি আমার শেষ হয়ে যায়, আমাকে 2 মাস সময় দেওয়া হবে। সেই 2 মাসের মধ্যে আমার কজ ট্রান্সফার করে বা আমার জব ট্রান্সফার করে আরেক জায়গায় নিতে হবে। দিস ইজ দ্য লো, প্রসিডিউরাল লো। এখন আমি যদি সেই প্রসিডিউর মেনটেন করতে না পারি, দ্য আনসার ইজ ক্লিয়ারলি নো। এগুলার কোনো রেমেডি পাওয়া ভেরি রেয়ারলি পসিবল। নাও রেয়ারলি পসিবল বলতেছি এই কারণে, এর বাহিরেও কি আরও কোনো কথা আছে? যেহেতু ইমিগ্রেশন রুল, এখানে কোনো এক্সেপশনাল সার্কামস্টেন্সেস আছে কি না, এখানে কোনো হিউম্যান রাইটস আছে কি না, এখানে অন্য কোনো ইস্যু আছে কি না, এখানে কোনো চিলড্রেন ইনভলভ আছে কি না, এখানে কোনো ভায়োলেন্স আছে কি না, এগুলো হইলেও আলাদা টাইপস অফ ইমিগ্রেশন। বাট স্ট্রেট ওয়ে ডাইরেক্টলি আন্ডার টিয়ার 2 আনসার ইজ নো।
বাট আমাদের তো অন্য রাস্তা আরও খোলা আছে, সেই রাস্তাগুলো চিন্তা করতে হবে যে ওই রাস্তাগুলোতে যাওয়া যায় কি না। আমরা লয়াররা তো এই কাজটাই করি যে ভাই তোমরা এই রাস্তা না বন্ধ হয়েছে দেখি ওই সব রাস্তাগুলো খুঁজে পাওয়া যায় কি না, তখন আমরা ওই রাস্তাগুলো ফিট করার চেষ্টা করি, এছাড়া ওই রাস্তা নাই। হ্যাঁ, বাস্তবিক আমরা যখন দেখি যে একজন মানুষ এখানে একটা জব নিয়ে আসে, তাহলে তার কান্ট্রি অফ অরিজিনে হয়তো ভালো জবই করতো, সেটা সব ছেড়ে ছুড়ে চলে আসতেছে, ফ্যামিলি নিয়ে মুভ করতেছে। এবং যেটা হয় যে এখানে দেখেন স্কিল্ড ওয়ার্কার ভিসা যদি এখন আসে কেউ, তাকে অনেক টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হয়। এখন যদি তার 2জন ডিপেন্ডেন্ট 3জন ডিপেন্ডেন্ট নিয়ে আসে এবং কেয়ার সেক্টর বাদ দিয়ে অন্যগুলোতে তো তাকে আইএসএস ফিজও দিতে হচ্ছে, যেটা 1035 পাউন্ডস পার ইয়ার। সো হিউজ অ্যামাউন্ট অফ মানি সেখানে যাচ্ছে। তাহলে সেই গ্রাউন্ডসগুলোকে দিয়ে কোনো এক্সেপশনাল সার্কামস্টান্সেস তৈরি করার সুযোগ আছে কিনা? কারণ সে তো এক ধরনের ভিকটিম হয়ে যাচ্ছে এখানে, যখন আসছে যে কোম্পানি জব দিচ্ছে না অথবা কোম্পানির লাইসেন্স চলে যাচ্ছে, সে 60 ডেজের ভিতরে সুইচ করতে পারছে না। এটা অতটা বেশি টাইমও না, একটা শর্ট টাইম এটা বলা যায়। Whether the pecuniary loss will be treated as exceptional circumstances. আর্থিক ক্ষতি হইলে এক্সেপশনাল সার্কামস্টেন্সেস ধরা হবে ভেরি রেয়ারলি। সে ফর এক্সাম্পল আর্টিকেল 3 অফ অ্যাসাইলাম, আর্টিকেল 3 হাই থ্রেশহোল্ড প্রুভ করতে হবে ভেরি হাইলি, এইসব জায়গাও প্রুভ করতে হবে ভেরি হাইলি। থ্রেশহোল্ড ইজ ভেরি ভেরি হাই, এক্সেপশনালি হাই থ্রেশহোল্ড। এইগুলা প্রুভ করে বের করে আনা ডিফিকাল্ট। সো এগুলো একটু চিন্তা করতে হবে। আর এগুলা স্ট্রেট ওয়ে এই ধরনের প্রশ্ন, আমি তো ওই বললাম যে কোন লাইনে কাকে ফিট করা যাবে, এটা ডিটেলস না জেনে আছে সুযোগ অবশ্যই অন্যান্য আমরা তাহলে দর্শকদেরকে বলতে পারি যে আসলে লিগ্যাল অ্যাডভাইস নেওয়া দরকার, প্রপার অ্যাডভাইসটা, গাইডেন্সটা নেওয়া দরকার। প্রপার অ্যাডভাইস ছাড়া এগুলো নিয়ে কখনোই কথা বলা ঠিক হবে না। জি, আমরা অনুষ্ঠানের শেষের দিকে আমাদের আরেকটি টপিক রয়েছে, আপনি এই বিষয়ে আর কিছু বলতে চান কিনা? নাহলে আমরা পরের টপিকে যেতে চাই। আরেকটা কি ইমিগ্রেশন, ফ্যামিলি ডিভোর্স, এটা নিয়ে আমরা মনে হয় ফ্যামিলি ডিভোর্স যদি শেষ হয়ে যায় আজকে, এটা শেষ করে দিই। জি প্লিজ। ওইটাতে আজকে না যাই। লেবার গভর্নমেন্টের ফার্স্ট পলিসি হইল, এখন প্রথম কাজটা হইল রুয়ান্ডা বাদ করে দিছে। সেকেন্ড, এই ধরবে কিছুদিনের মধ্যেই হইল সেটা টিয়ার 2, মানে স্কিল ওয়ার্কার। স্কিল ওয়ার্কার সম্পর্কে আমি আগে আপনাদেরকে রিকোয়েস্ট করছি, যারা স্কিল ওয়ার্কারে আছেন দয়া করে আপনারা প্রপার ল ফলো করে, দরকার হইলে দু একবার আপনারা একটু লিগ্যাল অ্যাডভাইস নিয়ে এটা প্রপার ল ফলো করে আপনারা এই লাইনে যাবেন। এর বাইরে আমি কিন্তু আপনাদেরকে একটু অ্যাডভান্স হুঁশিয়ারি করলাম। 5 বছরের ভিসা আছে বা 3 বছরের ভিসা আছে, আমি তো 3 বছর কোনো প্রবলেম নেই। এই 3 বছর প্রবলেম নয় বা 2 বছর প্রবলেম নয়, সেটা হলো পিএসডব্লিউর ক্ষেত্রে। আপনারা যারা টিয়ার 2-তে আছেন আপনাদের প্রবলেম আছে, একটু খেয়াল রাখেন। আমাদের অনেকের ধারণা এরকম যে আমার তো ভিসা আছে, কোম্পানি জব দিক বা না দিক অথবা স্যালারি দিক না দিক সেটা বিষয় না, তো তাদের জন্য আপনার স্পেসিফিক অ্যাডভাইস। সেই কথাটাই বলতেছি। আপনার জবটা হইলো, আপনার এই ভিসাটা হইছে ইনিশিয়াল একটা কন্ডিশনের উপরে, একটা কন্ডিশন যে আপনার এগেনস্টে কজ মানে ইস্যু হয়েছে, সেই কজের ভিত্তিতে আপনার ভিসা হয়েছে 3 বছর বা 5 বছর বা 2.5 বছর হোয়াটএভার। এটা কিন্তু আপনার ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট ছিল অ্যাট দ্য স্টার্ট। আপনি যখন এই দেশে ঢুকবেন তখন এই দেশের কিছু ল আছে। প্রথম আপনাকে বলা হইলো যে আপনার কসে লেখা হইলো যে আপনি 3 বছরের ভিসা দেওয়া হবে, আপনি পাইলেন না 3 বছর বা 5 বছর। 5 বছরের কস ইস্যু করা হইলো আপনার জন্য, আপনি চলে আসলেন। এই দেশে আসার পরে আপনার অনেকগুলো স্টেপ ফলো করতে হবে। আপনার বেতন, আপনার পে স্লিপস, আপনার P60, আপনার এইসব টাকাগুলো যদি প্রপারলি ব্যাংকিং, এইসব জিনিসগুলো
আপনার পে স্লিপের সাথে যে অ্যামাউন্ট সেটা আপনার ব্যাংকে সঠিকভাবে গেছে, এইগুলো হইল দেখবে আপনার হোম অফিস খুব সহসাই এটা ধরে নিতে পারেন। খেয়াল রাখবেন, এটা ভেরি সিরিয়াস ইস্যু, দয়া করে এগুলা ইগনোর করেন না। গভর্নমেন্ট কিন্তু প্রথম টার্গেট, বিকজ কেয়ার স্টারমার ইজ এ ভেরি ব্রিলিয়েন্ট পারসন। সে একজন লয়ার, সেই দেশে সিপিএসের হেড ছিলেন। সিপিএসের চেয়ার থাকাকালীন সময় উনি অনেকগুলো অ্যাওয়ার্ড পাইছেন। তার মানে একজন লয়ার ওই জায়গায় যাওয়ার পরে অনেকগুলো অ্যাওয়ার্ড পাওয়া, ওনাকে কিন্তু স্যার ডাকা হয় এই কারণে উনি লয়ের উপর এক্সপার্ট বলে ওনাকে স্যার বলা হয়। তো সে কিন্তু অন্য প্রাইম মিনিস্টার থেকে একটু ডিফারেন্ট হবে, সে কিন্তু এগুলো বুঝে। আমরা যারা এইসব জায়গায় কাজ করে যাই উপরের দিকে, আমরা কিন্তু নিচের থেকে এগুলো করি, বড় হয়ে উপরে গেছি। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী কিন্তু এইসব বিষয়গুলো বুঝে সে প্রথমেই ধরছে যে দি অ্যাবিউজ অফ টিয়ার 2 প্রথমেই ধরছে, এবং এটাই ধরবে। এটা যে একটা সিরিয়াস অ্যাবিউজ হয়েছে প্রসেসের, যখন টিয়ার পায়ে গেছে। এখন দেখেন, এখন কিন্তু হোম অফিস একদম টাইট হয়ে যাবে। আমরা কিন্তু এই ধরনের লোকগুলারে আমরা যখন সাহায্য করতে যাব, আমাদেরও তো কিছু সেফ গার্ডিং থাকবে। তো গভর্নমেন্টের পলিসি হলো নাম্বার 1, তারা নেট মাইগ্রেশনটাকে রিডিউস করবে। এটা হলো লেবার গভর্নমেন্টের পলিসি। এটা যে কোনো গভর্নমেন্টেরই পলিসি থাকে, কিন্তু লেবার গভর্নমেন্টের এটা নিয়ে এত বেশি সমালোচনা হওয়ার পরে আগের বিতর্কে সেইটা মনে হয় এই ব্যাপারে লেবার গভর্নমেন্ট এখন একটু কেয়ারফুলি থাকবে যে কতটুকু পর্যন্ত গেলে সে এতটুকু টলারেট করতে পারবে, এটা সে বুঝে রাখতেছে। এখন আসেন, আমাদের একটা জায়গায় হয়তো বা একটু সুবিধা হইতে পারে। আমাদের হাতে 2 মিনিটের মতো সময় আছে। আচ্ছা, আপনারা অনেকে যারা এই লাইনে ওয়ার্ক পারমিট লাইনে জড়িত আছেন, তারা আপনারা ওইটা জানেন যে রেসিডেন্ট লেবার মার্কেট টেস্ট, এটা সবসময় ওয়ার্ক পারমিটের সাথে জড়িত ছিল। শুধু 2021-এ আইসা নতুন পলিসি যখন করে তখন এটাকে বের করে দিছে। হয়তো বা রেসিডেন্ট লেবার মার্কেট টেস্ট আবার ইন্ট্রোডিউস হইতে পারে। রেসিডেন্ট লেবার মার্কেট টেস্ট মানে হলো আপনাকে, আগে আমরা যখন এরকম ওয়ার্ক পারমিট করতাম তখন ওই জব সেন্টারে, ওই অমুক জায়গায়, এইসব জায়গায় নিয়ে আমি দুঃখিত, আমি একটু অসুস্থ, যাই হোক, ওখান থেকে সিবি আনতাম। সিবি আনার পরে যেটা বেস্ট সিবি, ওইটাকেই ওয়ার্ক পারমিটের জন্য দেওয়া হতো। এই ধরনের সিস্টেম আসতে পারে, এটা আমরা ফোরকাস্ট করতেছি। কারণ প্রথম হইল গভর্নমেন্টের একটা ইঙ্গিত লেবার গভর্নমেন্ট দিচ্ছেন যে আমরা কেন বাহির থেকে লোক আনব, আমরা আমাদের দেশের লোকদেরকে স্কিল করব। এখন আমাদের দেশের লোকদেরকে স্কিল করবো, এটা তো মুখের কথা, স্কিল করা তো এত সোজা কথা না। এইসব বিষয়গুলা একটু খেয়াল রাখতে হবে। বিশেষ করে এমপ্লয়ারদের আমি হুঁশিয়ার করে দিচ্ছি আজকের এই মিটিং থেকে, প্লিজ যারা এই ধরনের মানে স্পন্সর লাইসেন্সের জন্য যারা জড়িত, এমপ্লয়ারদেরকে দয়া করে আপনারা প্রপার এমপ্লয়মেন্ট রেকর্ড মেনটেন করবেন প্লিজ। এটা আপনারা জানেন কি না, 6-7 বছর আগে এগুলো নিয়ে দামদাম করে আপনার লাইসেন্স চলে যেত, ধামধাম করে আপনার এই হইতো সে হইতো।
সেই দিনটা আবার আসতেছে। 21 থেকে 24 এই কয়দিন আপনারা একটু সুখ পাইছিলেন যখন ওই যে কোভিডের টাইমে, বাট সেই সুখটা মনে হয় আবার থাকবে না। আপনাদেরকে মনে হয় সেই জায়গা আবার ফেরত যাইতে হবে। আপনাদেরকে প্রত্যেকটা পদের জন্য এক্সপ্লেনেশন পাঠাইতে হবে এবং প্রত্যেকটা পদের, এটা কিন্তু এমপ্লয়ারদের দায়িত্ব, নট এমপ্লয়ি। এমপ্লয়ারদের দায়িত্ব যে একজন এমপ্লয়ির বেতন সঠিক দিনে সঠিক তারিখে গিয়েছে কিনা, তার পে স্লিপ আছে কিনা, তার P60 আছে কিনা, এগুলা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আপনাদের লাইসেন্সটা, এই যে হাজার হাজার লাইসেন্স বের হয়েছে এখন, স্পন্সর লাইসেন্স, হোপফুলি আগামী 6 মাসের মধ্যে এটা 60% চলে যাবে। এবং চলে যাবে না, ইন্ডিকেশন আছে, আমরা দেখতেছি লেখা টাকা। প্রত্যেকটা এমপ্লয়ারকে জবাবদিহি করতে হবে এইসব অ্যাবিউজ অফ প্রসেসের। এই ব্যাপারে আপনারা দয়া করে একটু কেয়ারফুল থাকবেন এবং এগুলার সাফার হব আমরা, যারা আমাদের বাঙালি কমিউনিটিতে যারা এইসব কজগুলো ইস্যু করছি, সবচেয়ে বেশি সাফারার হব আমরা। আমাদের লোকজনই বেশি, আমাদের এমপ্লয়াররাই বেশি সাফার করবে। এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল রাখতে হবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আনোয়ার ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের সাথে থাকবার জন্য ধন্যবাদ। আমরা আবারও আগামী শুক্রবার অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।